সবাইকে বাংলা ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি রামপদ হালদার, প্রভাষক বাংলা, সরকারি বঙ্গবন্ধু কলেজ, গোপালগঞ্জ। আমি আলোচনা করব বাংলা দ্বিতীয় পত্রের উচ্চারণ বিষয়ক কয়েকটি শব্দ নিয়ে। এখানে ঝিনাইদহ ক্যাডেট কলেজ এবং বরিশাল ক্যাডেট কলেজ থেকে আটটি 16টি শব্দ আমি নিয়েছি। এই ঝিনাইদহ ক্যাডেট কলেজ এবং বরিশাল ক্যাডেট কলেজ 2025 সালে তাদের যে নির্বাচনী পরীক্ষাটা হয়েছিল দ্বাদশ শ্রেণীতে, সেখানে যে প্রশ্ন, বাংলা দ্বিতীয় পত্রের প্রশ্নে উচ্চারণ বিষয়ক যে প্রশ্ন হয়েছিল, সেই প্রশ্ন আমি এখন সলভ করে দেখাবো। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে আমি আহ্বান জানাবো যে সবাই ক্লাসে যুক্ত হয়ে যাও এবং ক্লাসটি দেখার জন্য খাতা কলম নিয়ে বসতে হবে অবশ্যই, কারণ হচ্ছে প্র্যাকটিসের বিষয় এখানে রয়েছে। শুরুতে আসি ঝিনাইদহ ক্যাডেট কলেজের থেকে আটটি শব্দ আমি চয়ন করেছি। সেই আটটি শব্দ সঠিক উচ্চারণ লেখার চেষ্টা করছি। শুরুতে আছে ঔষধ। ঔষধ, যদি এখানে ঔষধ ওটা ভাঙাতে হলে আমাকে যে কাজটা করতে হবে, ও ওর সাথে প্রশ্ন, ও সদ, ও সদ, এখানে আসবে ঔষধ। এবার আসি ঔষধ বসন্ত। গ্রীষ্মকাল, গ্রীষ্মকাল, এখানে আছে দীর্ঘইকার, এখানে রস্যিকা দিতে হবে। গ্রীষ, গ্রীষ, এখানে শটা শয়ের মতো উচ্চারিত হয়েছে, এর জন্য তালবর্ষ হবে গ্রীষ। এখানে শয় ম আছে, মটা উচ্চারিত হবে না, যেহেতু শয়ের সাথে যুক্ত আছে, দুটো স হবে। গ্রীষ শো, গ্রীষ শো। এখানে ম ছিল না শিক্ষা, এই জন্য এখানে আমি চন্দ্রবিন্দু ব্যবহার করব। গ্রীষ্মকাল, গ্রীষ্মকাল। আর এটা ছিল ঔষধ, ঔষধ। আচ্ছা, ওষুধ না। চিহ্নিত, হয়ের সাথে যদি ন যুক্ত থাকে তাহলে নটা আগে উচ্চারিত হয়, হটা পরে উচ্চারিত হয়, তাহলে কি হবে? চিন, চিন হিত, চিন হিত, এটা হচ্ছে সঠিক উচ্চারণ। পুনঃ পুনঃ বিস্ময়কর থাকলে আমরা জানি তার পরবর্তী যে বর্ণটি থাকে সেই বর্ণটি দুইবার হয় যদি অল্প প্রাণ ধ্বনিটি হয়। যেমন প অল্প প্রাণ ধ্বনি, যদি মহাপ্রাণ ধ্বনি হতো তাহলে অল্প প্রাণ যোগ মহাপ্রাণ সহযোগে আসতো। এখানে দুটো প হবে। যদি ফ থাকতো তাহলে প যোগ ফ, অর্থাৎ প ফ আসতো। খ থাকলে ক সাথে খ, কিন্তু যদি ক থাকে তাহলে দুটো ক আসবে। পুনঃ পুনঃ, সঠিক উচ্চারণ হচ্ছে পু নোপ, একটা প্রবেশ আসবে পুনঃ পুনঃ। এখানে লক্ষণীয় বিষয়, হসন্ত ব্যবহারের বিষয়টা হচ্ছে বদ্ধাক্ষরে হসন্ত ব্যবহৃত হয় আর মুক্তাক্ষরে হসন্ত ব্যবহৃত হয় না। বদ্ধাক্ষর হচ্ছে স্বল্প সময় উচ্চারণ করা যায়, আর মুক্তাক্ষর যতক্ষণ প্রশ্বাস আছে ততক্ষণ উচ্চারণ করা যায়। ব্যাকরণ, ব্যাকরণ, ব্যাকরণ ছিল মূর্ধন্য হয়ে গেল দন্তন্য। এই যে ক, র আর ন, তিনটা অ আছে, কয়ের সাথে, র এর সাথে, ন এর সাথে, এই জন্য মাঝেরটা র এর সাথে অটা ও হয়ে যাবে। ব্যাকরণ। স্বাগত, স্বাগত এখানে আমরা দেখতে পাই দন্তস্বের সাথে ব ফলা যুক্ত আছে। তারপরে দন্তস্বের যে উচ্চারণটা এখানে তালবস্যের মতো হয়েছে সা, এই জন্য তালবস্য হবে সা গ তো, স্বাগত, স্বাগত। এখানে একটা বিষয় লক্ষণীয়, যে ব ফলা শব্দের শুরুতে অর্থাৎ আদ্য বর্ণের সাথে যদি যুক্ত থাকে সেক্ষেত্রে ব ফলার উচ্চারণ হয় না, অথবা কোন যুক্ত বর্ণের সাথে যদি শব্দের মাঝে বা শেষেও যুক্ত হয় সেক্ষেত্রে ব ফলার উচ্চারণ হয় না। দ্বন্দ্ব সমাসের নামটা শুনে থাকতে পারি। দ্বন্দ্ব শব্দটা শুরুতে আমি এখানে লিখে দেখাই, দ্বন্দ্ব বানানটা কেমন আছে? দ্বন্দ্ব, অর্থাৎ এই আদিতে দয়ের সাথে ব আছে এবং শেষে নয় দয়ের সাথে ব আছে। এই যে যুক্ত বর্ণের সাথে আবার ব ফলা আছে, এই জন্য এই বয়ের উচ্চারণ নেই। আর শব্দের আদিতে যদি ব ফলা থাকে সে বয়ের উচ্চারণ হয় না। এই জন্য শয়ের সাথে ব ফলা আছে থাকার সত্ত্বেও উচ্চারণ হয়নি। সা, সা গ তো, অর্থাৎ এখানে তিনটি
আহ মুক্তাক্ষর পেয়ে গেলাম, স্বাগত। এবার আসি রূপসী। রূপসী, এখানে রয়ের দীর্ঘকার আছে। আমরা জানি উচ্চারণের সময় বাম পাশে দীর্ঘ উকার কিংবা হ্রস্ব উকার যদি যেটাই থাকুক, উচ্চারণের সময় হ্রস্ব উকার ব্যবহার করব। তাহলে রু, হ্রস্ব উকার ব্যবহার করলাম, বলে দিলাম রু। এই যে পয়ের সাথে অ আছে, পয়ের সাথে কি আছে? অ। রুটা আছে মুক্তাক্ষর। এবার হচ্ছে আমরা এখানে আলোচনা রু প সি। এখানে এই যে প আছে, আর পয়টার সাথে আছে শয় দীর্ঘইকার। যদি দীর্ঘইকার, হ্রস্বইকার, রিকার যদি থাকে বা হ্রস্বইকার দীর্ঘইকার থাকে, তাহলে শুরুর যে অটা ও হয়ে যায়। তাহলে এখানে হবে রূপ, পকার হবে রূপ সি। সি এটা উচ্চারিত হচ্ছে তালবস্যের মতো, এর জন্য রূপসী। দীর্ঘইকার থাকুক আর হ্রস্বইকার থাকুক, উচ্চারণ হবে হ্রস্বইকার। আর শটা তালবস্যের মতো উচ্চারিত হয়েছে, তালবস্য লিখেছি রূপসী। সঠিক উচ্চারণ রূপসী। এবার আসি যথাক্রমে। এখানে শুরুতে আমরা দেখতে পাচ্ছি যে জটা আছে অন্ত জ, অর্থাৎ স্পর্শধ্বনি এবং যে স্পর্শধ্বনি ক থেকে ম পর্যন্ত 25টা আছে, এবং শেষে যে শীষ ধ্বনি রয়েছে তালবস্য, মূর্ধস্য, দন্তস্য, হ, অর্থাৎ উষ্ধ্বধ্বনি রয়েছে। সেই উষ্ধ্বধ্বনি এবং অথবা শীষ ধ্বনির যেটা বলি এইটা, এবং স্পর্শধ্বনি ক থেকে ম পর্যন্ত, আর ওই পাশে তালবস্য, এর মাঝখানে যতগুলো বর্ণ থাকে সেগুলোকে বলা হচ্ছে অন্তবর্ণ। এখন অন্তর্জ, আমরা এই জন্য এই জটাকে বলা হচ্ছে অন্তস্থ জ বলি আমরা, অন্তস্থ বা অন্তজ। এই জটা আমরা জানি দুটো জ আছে, দুটো জ যে জয় থাকুক এখানে উচ্চারণ সব বর্গীয় জ লিখতে হবে। কি জ? বর্গীয় জ। জ থা, যথা। এই যে র ফলা আছে, কয়ের সাথে র ফলা, যদি কোনো শব্দের মাঝে বা শেষে কোনো বর্ণের সাথে র ফলা যুক্ত থাকে, সেক্ষেত্রে আমি যে কাজটি করব, আগে যে বর্ণটার সাথে যুক্ত আছে ওই বর্ণটাকে আলাদা করে নিয়ে আসতে হবে। অর্থাৎ যথাক, এখানে লিখলাম যথাক, কটা আলাদা নিয়ে আসলাম। জ, এটা হচ্ছে জটা হচ্ছে মুক্তাক্ষর, থাক বদ্ধাক্ষর, যথাক ক্রমে। এখন যেটার সাথে র ফলা আছে এটা ওকার হবে, যদি কার ছিল না থাকে তাহলে ও থাকলে ও হবে, ক্রমে, যথাক্রমে। সঠিক উচ্চারণ যথাক্রমে, যথাক্রমে। এবার আসি, অর্থাৎ ঝিনাই দহ ক্যাডেট কলেজ যে 8টি শব্দ ছিল, আমি 8টি শব্দে দেখানোর চেষ্টা করলাম। অবশ্যই প্রথমটা ঔষধ, অনেক জায়গায় ঔষধ থাকতে পারে, কিন্তু সঠিক হচ্ছে ঔষধ। গ্রীষ্মকাল, গ্রীষ্ম নয় গ্রীষ্মকাল, দুটোই তালবস্য। একটা নাসিক্য, ম নাসিক্য ছিল, এই জন্য আমি চন্দ্রবিন্দু ব্যবহার করছি, তার দুটো শেষ ছয়ের পর। চিহ্নিত হয় না যদি যুক্ত থাকে তাহলে নটা আগে উচ্চারিত হবে, হটা পরে। চিহ্নিত, পুনঃ পুনঃ, এখানে রুলটা হচ্ছে বিসর্গ, বিসর্গের পর যে বর্ণটা আছে ওই বর্ণটা দুইবার হবে, বিসর্গটা তুলে উঠিয়ে দিতে হবে। পুনঃ পুনঃ। ব্যাকরণ, এখানে আমরা বেকারণ বলি না, ব্যাকরণ, করণ, ক র ন, এখানে তিনটার সাথেই অযুক্ত আছে, অর্থাৎ নীলিম বা বিলীন অবস্থায়, অদৃশ্য অবস্থায় এখানে অ আছে। এই তিনটা যদি অ পাশাপাশি যদি থাকে তাহলে মাঝের অটা ও হয়ে যায়। এখানে ও, আর এই মূর্ধন্য আর দন্তন্য দুটো যে ন আছে, উচ্চারণের সময় আমরা সবসময় দন্ত ন লিখবো। করণ হয়ে গেল। স্বাগত, শয় ব ফলা ছিল, শব্দের শুরুতে যদি কোনো বর্ণে ব ফলা যুক্ত থাকে তাহলে সে বয়ের উচ্চারণ হয় না। আর এখানে দন্তস্ব ছিল কিন্তু উচ্চারিত হয়েছে তালবস্যের মতো, যেন স্বাগত। যখনই কোন স, হতে পারে দন্তস্ব, হতে পারে তালবস্য, হতে পারে মূর্ধস্ব, যদি স, এর মতো উচ্চারিত হয় তাহলে সেক্ষেত্রে দন্তস্ব ব্যবহার করতে হবে উচ্চারণে। রূপসী, এখানে দীর্ঘকার ছিল, দীর্ঘকার বাদ দিয়ে আমি এখানে হর্ষকার ব্যবহার করেছি রু। আর এই পয়ের সাথে ও আছে, অটাকে অটা এখানে এখানে ছিল হচ্ছে বিবৃত, কিন্তু যখন তারপরে পণ্যটি খেয়াল করলাম স আছে, স এর সাথে দীর্ঘিকার, সেই ক্ষেত্রে আমাকে উচ্চারণ করতে হবে অটা ও হয়ে যাবে। রূপসী, এখানে ছিল দন্ত হয়ে গেছে তালবস্য, এখানে ছিল দীর্ঘইকার, এখানে দিয়েছিল রস্যিকার। অর্থাৎ এই টপিক্সটা এতটাই কঠিন, কঠিন মানে আমি এই জন্য কঠিন বলি কারণ স্টুডেন্ট যারা আছে তারা দেখা যাচ্ছে এই
দীর্ঘকারটা রস্যকার লিখেছে, কিন্তু পটা ওকার দিয়েছে, কিন্তু এখানে দীর্ঘিকার বা একটা কিছু, মানে প্রত্যেকটা বর্ণের ক্ষেত্রে কিছু না কিছু চেঞ্জ আছে। এই কারণে হচ্ছে উচ্চারণ টপিক্সটা অনেক কঠিন, এবং এটা অনেকে এড়িয়ে যায়। যথাক্রমে এখানে একটু খেয়াল করে দেখে, জটা চেঞ্জ করলাম, এখান থেকে একটা ক বের করে নিলাম, কয় রফলা ওকার দিলাম, অর্থাৎ এখানে প্রায় 3টা চেঞ্জ করলাম, আবার এখানে একটা হর্ষন্ত, 4টা জিনিস, নতুন জিনিস এখানে চলে আসছে প্রত্যেকটা শব্দে। এবার আসি বরিশাল ক্যাডেট কলেজে যারা পরীক্ষার্থী ছিল, ক্যাডেট কলেজে যে শিক্ষার্থীরা পরীক্ষা দিয়েছে, তারা এই 8টি শব্দ ফেস করেছে। আশা করি তারা পেরেছে, কিন্তু যদি কোনো ভুল ভ্রান্তি তাদের থেকে থাকে, তারা এই ক্লাসটি দেখে নিতে পারে। এবং সারা বাংলাদেশে যারা একাদশ একাদশে পড়াশোনা করছো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা ক্লাসটা দেখে নিতে পারো। এবং আগামী 26 তারিখ থেকে যে আহ, পরীক্ষা শুরু হবে, জুন মাসের 26 তারিখ থেকে যে পরীক্ষাটা শুরু হবে, অর্থাৎ এইচএসসি পরীক্ষা শুরু হবে, সেই পরীক্ষায় জন্য যারা প্রস্তুতি নিতেছ, তাদের জন্য এই ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ। কারণ হচ্ছে আমি আহ, একটি ক্লাসের মধ্যে দুটি কলেজের যে 8 8 16টি শব্দ দেখিয়ে থাকি, এবং প্রত্যেকটা জিনিস আমি নতুন করে বলে দিয়ে থাকি। এবার সে কবিতা, ক আছে, ক এর পরে আছেন পরে বর্ণটা যদি কোনো বর্ণের সাথে অ থাকে, নিলিন বা বিলীন অবস্থায় থাকে, তাহলে পরের বর্ণটা খুঁজতে হবে এই অটা কি অ থাকবে নাকি ও হবে। আমরা জানি অ এর দুটো উচ্চারণ, সংবৃত উচ্চারণ, এটা হচ্ছে বিবৃত উচ্চারণ। অ যদি অ থাকে তাহলে হচ্ছে বিবৃত, অ যদি ও হয় তাহলে হচ্ছে সংবৃত। ও অর্থাৎ এখানে ঠোঁটের আহ বিস্তারটা একটু কম হবে, অ বেশি ফাঁকা হবে, অর্থাৎ অটা হচ্ছে অ, তখন হচ্ছে বিবৃত। আর যখন ও, তখন হচ্ছে আমার অধর এবং ওষ্ঠ অল্প ফাঁকা হওয়ার কারণে এটাকে বলা হচ্ছে সংবৃত। অর্থাৎ অধ্বনির দুটি উচ্চারণ রয়েছে, তেমনি এ ধ্বনিরও দুটি উচ্চারণ রয়েছে। এটা হচ্ছে সংবৃত, এ যখন বলি তখন হচ্ছে এটা বিবৃত হয়ে যায়। অর্থাৎ এ নিজে সংবৃত, ও এ যখন হয় তখন হচ্ছে বিবৃত, অ নিজে বিবৃত, যখন অটা ওর মতো হয় তখন হচ্ছে সংবৃত। তাহলে এখানে রয়েছে বয় রস্বীকার দীর্ঘিকার যাই থাকুক, এইগুলো থাকার কারণে হচ্ছে এটা ওকার হয়ে যাবে। কো, কো বি তা, কবিতা, কো বি তা, কবিতা, কবিতা হবে। এবার আসি দক্ষ, দক্ষ দয়ের সাথে ও আছে এখানে, তারপর আছে ক্ষিয় খ আছে। ক্ষিয় খ যদি থাকে আর শুরুতে যদি ও থাকে, তাহলে আমাকে যে কাজটি করতে হবে, এই দটা ও হয়ে যাবে। দো, এখানে যেটা আসছে ক্ষিয় খ ভেঙে আসছে ক এর সাথে খ হবে, শেষটা ওকার হবে। আর ক্ষিয় খ এটা একটা যুক্ত বর্ণ, এর সাথে কি আছে কজক মূর্ধস্য, কজক মূর্ধস্য আছে, কিন্তু এটা ভাঙানোর সময় উচ্চারণের সময় ক এর সাথে বর্গীয় খ এটা আসবে। দক্ষ। এবার আসে ধন্যবাদ, ধন্যবাদ শব্দটি এই ধয়ের সাথে অ আছে, কিন্তু এই অটা অ থাকবে নাকি ও হবে, সেটা নির্ভর করবে পরবর্তী বর্ণের সাথে। পরবর্তী বর্ণের সাথে যফল আছে। আমি আরেকটা বিষয় শেয়ার করে নিই, যে যদি শুরুতে অ থাকে এবং পরের বর্ণটির সাথে জ ফলা, ক্ষীয় খ, কিংবা জয়, তারপরে ওই বর্ণের সাথে রস্বইকার, দীর্ঘইকার, রস্যকার, দীর্ঘকার, রিকার থাকে, তাহলে প্রথম অটা ও হয়ে যায়। তাহলে এখানে হবে এই জ ফলার কারণে এই নটা দুইবার হবে, ধন্যবাদ, 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 সঠিক উচ্চারণ হচ্ছে ধন্যবাদ। ওকে, এবার আসি স্মৃতি, স্মৃতি এখানে ছয় ম আছে, স্মৃতি ছয়ের মতো হচ্ছে কিনা না স্মৃতি, স্মৃতি নাকি স্মৃতি, আমরা স্মৃতি উচ্চারণ করে থাকি, এই জন্য এখানে দন্তস্ব হবে, আর ময়ের উচ্চারণ নেই, তবে নাসিক হিসেবে এখানে চন্দ্রবিন্দু ব্যবহার করে স্মৃতি, এটা হচ্ছে সঠিক উচ্চারণ। ব্যতিক্রম, শুরুতে যদি জফলা থাকে, শুরুতে যদি জফলা থাকে তার সাথে যদি কোনো কার চিহ্ন না থাকে, তাহলে আমাকে একটু ভাবতে হবে এটা কি জফলাটা বজায় থাকবে নাকি একার হবে। এখানে আমরা কি হবে এ, বে, বে তি, বে তি, এই যে রফলা আছে, রফলা থাকার কারণে কয়ের সাথে রফলা, তাহলে কয়েকটা বের করে নিতে হবে, বেতিক,
ব্যতিক, তারপরে কয় রফলা ওকার হবে ব্যতিক্রম, ব্যতিক্রম না ব্যতিক্রম, আমরা ব্যতিক্রম বলি না ব্যতিক্রম বলি। তাহলে এখানে ব্যতিক্রম, এখানে বদ্ধাক্ষর। এবার আসি সৌরজগৎ, শটা এখানে আছে দন্ত, কোন স আছে দন্তস্ব, দন্তস্ব ঔকার আছে, যখন দন্তস্ব আছে কিন্তু উচ্চারিত হচ্ছে তালবস্যের মতো সৌ স স, তাহলে এখানে আমি তালবস্য ব্যবহার করব স। আর আমি যদি ঔকার থাকলে একটা বিষয় আছে এইভাবে করব, ওকার সয়কার স, আর এখানে আছে রস্য লিখবো সৌ, সৌর, সৌর, সৌ, সৌর, সৌর জগৎ, সৌর জগৎ, জ গকার আর ত, খণ্ডতা থাকবে না, গয়কার হয়ে গেল। আর যেহেতু এখানে বর্গীয় জ আছে, বর্গীয় জ, সৌর, সৌর, রয়ের সাথে ওটা আছে, সৌর না সৌর, সৌর জগৎ, সৌর জগৎ। ওকে, এবার আসি রাষ্ট্রপতি, রাষ্ট্রপতি, রাষ্ট্র, রাস, আমরা কি রাষ্ট্রপতি বলি আমাদের যে এই অঞ্চলের ভাষাটা, অর্থাৎ আমরা বাংলা ভাষায় কথা বলি, রাষ্ট্রপতি বলি না, আমরা কি বলি রাষ্ট্র, রাষ্ট্র, অর্থাৎ তালবস্য উচ্চারণ করি রাস, রাষ্ট্র, ওখান রাষ্ট্র, রাষ্ট্র এই পর্যন্ত, রাষ্ট্র দুটো অক্ষর, আর ওয়ার সাথেও আছে, তারপরে বর্ণের সাথে রস্যিকার আছে, এখানে পটা ওকার হবে রাষ্ট্রপতি, 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 রাষ্ট্রপতি না রাষ্ট্রপতি, রাষ্ট্রপতি, এই জন্য তালবস্যম। শ্রাবণ, এখানে আছে তালবস্য কিন্তু উচ্চারণ করছে ছয়ের মতো ছ, শ্রা, শ্রা, শ্রাবণ, শ্রাবণ। এখন এই ছয়ের মতো উচ্চারিত হলে যে কোনো স সেটা দন্তস্ব হিসেবে ডান পাশে বসবে, অর্থাৎ এখানে যেহেতু কার চিহ্ন আছে সমস্যা নেই, শ্রাবণ দন্তস্বের সাথে ফলা হবে র ফলা, শ্রাবণ, শ্রাবণ, শ্রাবণ হবে শ্রাবণ, হয়ে গেল। বরিশাল ক্যাডেট কলেজে যে 8টি শব্দ ছিল, প্রথমটা উচ্চারণ হচ্ছে কবিতা, দক্ষ, ধন্যবাদ, স্মৃতি, ব্যতিক্রম, সৌর, সৌর জগৎ, রাষ্ট্রপতি, শ্রাবণ। ঝিনাইদহ ক্যাডেট কলেজে ছিল ঔষধ, গ্রীষ্মকাল, চিহ্নিত, পুনঃ পুনঃ, ব্যাকরণ, স্বাগত, রূপসী, যথাক্রমে, যথাক্রমে। তো ধন্যবাদ সকলকে ক্লাসটি মনোযোগ সহকারে দেখার জন্য, এবং আমি আশা করব যে এই ক্লাসগুলো নিজেদের মধ্যে দেখার পরে নিজেদের মধ্যে একটা প্রতিক্রিয়া সৃষ্টি হবে যে কি শিখলাম বা কি শিখলাম না। অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দেওয়া জানাবে, এবং পেজটিকে ফলো দেওয়া সঙ্গে থাকবে, তাহলে শিক্ষার্থীরা আরো বেশি বেশি ভিডিও পাবে, ক্লাসগুলো পাবে, তাহলে আমি তোমাদের আরো বেশি উপকারে আসতে পারবো। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং শুভরাত্রি জানিয়ে এখানে বিদায় নিচ্ছি, সকলের সুস্বাস্থ্য কামনা করছি।